এরপর আসেন বিশাপ আলী। বিশাপ আলী হত্যাকাণ্ডে সরকারের সাক্ষী ছিল বিশাপ আলীর আপন ভাই সুখরঞ্জন বালী। আপনারা সবাই বোধহয় তার নাম জানেন। আল্লামা সাঈদীর নাম যারা জানেন তারা সুখরঞ্জন বালীর নামও জানেন। সুখরঞ্জন বালী ঢাকায় 2012 সালের 4 নভেম্বর ট্রাইব্যুনালে আমরা তাকে হাজির করি। তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন যে তিনি অসত্য কথা বলতে পারবেন না, তাকে নানা রকম নির্যাতন করা হচ্ছে, অর্থের প্রলোভন দেওয়া হচ্ছে। তিনি বলছেন আমি মিথ্যে কথা বলতে পারবো না, আমি হুজুরের পক্ষে কথা বলবো। আমরা বললাম এই কথা তো আমাকে বলে লাভ হবে না, কোর্টে বলতে পারবেন কিনা? উনি বললেন হ্যাঁ পারবো। আমি বললাম আসেন। তিনি কোর্টে আসলেন। আমার গাড়িতে বসা ছিল সুখরঞ্জন বালী ট্রাইব্যুনালে। আমার গাড়ি থেকে ওই খুনি হাসিনার দালাল প্রশাসনের অফিসারেরা আমার গাড়ির ভেতর থেকে টেনে তাকে রাস্তায় নামিয়ে নিয়ে আসে। আমি তাকে সুরক্ষা দিতে এগিয়ে যাই, কিন্তু এমনভাবে ব্যারিকেড তৈরি করে আমার পক্ষে ব্যারিকেড ভেঙে সুখরঞ্জন বালীকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা 4 নভেম্বর তাকে নিয়ে গিয়েছিলাম কোর্টে। আপনারা জানেন কোর্টে সাক্ষীকে প্রডিউস করার আগে কোর্টকে অবহিত করতে হয় যে আজকে আমার সাক্ষী অমুক। আমরা গিয়ে কোর্টকে অবহিত করি যে আজকে আমাদের সাক্ষী সুখরঞ্জন বালী। এটা ছিল 4 তারিখ 2012 সালের 4 নভেম্বর। আমাদের এই কাগজ পাওয়ার পর ওই কুলাঙ্গার বিচারপতি নিজামুল হক নাসিম, ভারতের দালাল, সে আমাদের কাগজ পাওয়ার পর আমাদেরকে বলল আজকে সাক্ষ্য গ্রহণ হবে না। আমরা অবাক হয়ে গেলাম। উনি বললেন আগামীকাল হবে। আমরা সরল মনে তাই মেনে নিলাম। 5 নভেম্বর 2012 আমরা সুখরঞ্জন বালীকে নিয়ে আবার গেলাম। ট্রাইব্যুনালের আশপাশে ঢুকতে এত পুলিশ। 3 বছর আমরা আব্বার মামলা পরিচালনা করছিলাম, এত পুলিশ আমরা আগে কখনো দেখিনি। ওই দিন যেটা দেখলাম আমরা মনে করলাম হয়তো রাজনৈতিক কোনো প্রোগ্রাম আছে বাইরে। আর ট্রাইব্যুনাল হলো আওয়ামী লীগের তীর্থস্থান, ওইটা তাদের ভাগ্য বিধাতা। তো ট্রাইব্যুনাল থেকে যদি ফাঁসির আদেশ ব্যাহত হয় তাহলে তাদের সরকার পতন হয়ে যেতে পারে। এই কারণে হয়তো তারা প্রশাসন দিয়ে ঘিরে রেখেছে। কিন্তু কে জানতো তারা এমন একটি পরিকল্পনা করেছে যে আমাদের সাক্ষীকে আদালতের সামনে থেকে তুলে নিয়ে যাবে। তো যেটা বলছিলাম, আমার গাড়ি থেকে 5 নভেম্বর তারা তাকে তুলে নিয়ে যায়। তাহলে প্রশ্ন হলো 4 তারিখে ওই কুলাঙ্গার বিচারপতি ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিম, ভারতের দালাল, সে কেন 4 তারিখে সাক্ষ্য গ্রহণ করলো না? কেন আমাদেরকে 5 তারিখে নেওয়া হলো? কেন 5 তারিখে ট্রাইব্যুনালে হাজার হাজার পুলিশ উপস্থিত ছিল? যখন তাকে অপহরণ করে নিয়ে গেল আমরা সাথে সাথে কোর্টে গিয়ে কোর্টকে অবহিত করলাম। সেদিন কোর্টে ব্যারিস্টার মওদুদ আহমেদ, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, তিনি উপস্থিত ছিলেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন সাহেব ছিলেন, সুপ্রিম কোর্টের সমস্ত সিনিয়র লয়াররা সেদিন ওখানে ছিলেন। আমরা গিয়ে কোর্টকে উপস্থিত তাৎক্ষণিক জানালাম ওই কুলাঙ্গার নিজামুল হক নাসিম শাহবাগ থানার অধীনে ছিল ট্রাইব্যুনাল। শাহবাগ থানার ওসিকে কল করলেন। শাহবাগ থানার ওসি ছিল তখন সিরাজুল ইসলাম সম্ভবত। তাকে কল করা হলো। তাকে বললে দেখেন ওনারা অভিযোগ করছে এই ধরনের অপহরণ ঘটনা ঘটেছে কিনা। উনি কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে এসে বললেন স্যার বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা বললাম ট্রাইব্যুনালের গেটের সামনে অন্তত 8টি সিসি ক্যামেরা আছে, এই ক্যামেরা চেক করা হোক। আমাদের কথা কোর্ট শুনলো না ট্রাইব্যুনাল। আমরা ওই দিনই হাইকোর্টে গিয়ে রিট পিটিশন করলাম, আমাদের সাক্ষী অপহরণ করা হয়েছে, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ উদ্ধার করা হোক। শুনলে আশ্চর্য হবে, হাইকোর্ট আমাদের ওই হ্যাবিয়াস কর্পাস রিটটি এখনো পেন্ডিং অবস্থায় পড়ে আছে। একদিনের জন্য তারা শুনানি করেনি। তাহলে গোটা বিচারটাই ছিল একটা প্রহসন, গোটা বিচারটাই ছিল একটা নাটক, গোটা বিচারটাই ছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র। আর কিচ্ছু না, আর কিচ্ছু না। সারা বাংলাদেশে এত আলেম, এত ইসলামী দল, তারা বেছে বেছে শুধু বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করেছে। শুধু বাংলাদেশ জামাত ইসলামী সকল জনপ্রিয় দেশব্যাপী বিশ্বব্যাপী যারা পরিচিত ওই সমস্ত আলেমদেরকে তারা টার্গেট করেছিল। খেয়াল করে দেখেন, একটু স্মরণ করেন, বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানারে ওরা যাদেরকে ফাঁসি দিয়েছে তারা প্রত্যেকেই বাংলাদেশ জামাত ইসলামের 3 বার 4 বার 5 বারের এমপিও আছে। মৌলানা আব্দুল সোবহান সাহেব 5 বারের এমপি, আল্লামা সাঈদী 2 বারের এমপি, মিজানুর রহমান সাহেব সাতক্ষীরা 2 বারের এমপি। তার মানে হলো সারা বাংলাদেশে যারা পরিচিত, সারা বাংলাদেশে যারা জনপ্রিয় জামাতের ওই সব নেতাদেরকে তারা টার্গেট করে হত্যা করেছে। তাদের লক্ষ্য ছিল যে বোধহয় এই লোকগুলিকে হত্যা করলেই জামাত ইসলামী নিঃশেষ হয়ে যাবে।
বাংলাদেশে ইসলামী আন্দোলন নিঃশ্বাস হয়ে যাবে। কারণ তারা জানে বাংলাদেশে অনেক দল থাকলেও, অনেক ইসলামী দল থাকলেও বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র সুসংগঠিত ইসলামী দল, যাদের কারণে বাংলাদেশে আওয়ামী লীগ তার এজেন্ডা বাস্তবায়ন করে পারে না। যে কোনো তারা টার্গেট করেছে জামাতকে আর জামাতের নেতৃবৃন্দকে। প্রিয় ভাইরা, আপনারা আল্লামা সাঈদীর ব্যাপারে সব জানেন। আলহামদুলিল্লাহ, আমার তো পিতা, বিশ্বাস করেন আমি আমার পিতাকে শুধু পিতা হিসেবে দেখিনি, আমি আমার আল্লাহর নামে শপথ করে বলছি, আমি আমার পিতাকে শুধু পিতা হিসেবে দেখিনি, আমি তাকে আমার একজন নেতার নজরে দেখেছি এবং 24 ঘন্টা আমি তাকে আমার এই চোখ দিয়ে গভীর পর্যবেক্ষণ করেছি। যেই মানুষটা ময়দানে যা বলে তার বাস্তব জীবনটা আসলে কি, এগুলো তো আপনারা জানেন না। আমার বাবা পরিবারে কেমন ছিল, তার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছে, সন্তানদের সঙ্গে কেমন আচরণ ছিল, এলাকাবাসীর সঙ্গে কেমন আচরণ ছিল, অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রে তার ভূমিকা কি ছিল, এগুলো তো আপনারা কেউ জানেন না। আপনারা তার বাইরের দৃশ্যটা খালি দেখেছেন, তাই না? আমি তো ভেতরটাও জানি, আমি বাইরেরটাও জানি। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি আমার জ্ঞান হওয়ার পরে থেকে আমার পিতার মুখে একটি মিথ্যা শব্দ শুনি নাই। শুধু তাই নয়, আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম 5 বছর। অনেক মানুষ আমাদের কাছে নানা রকম সুপারিশ নিয়ে আসে, জনগণের মুখ রক্ষার্থে, জনগণের মন রক্ষার্থে, তাদেরকে কোনো একটা সান্ত্বনা দেওয়ার জন্য আমাদেরকে অনেক রকম কথা বলতে হয়। যদিও মিথ্যে নয়, কিন্তু অনেক কথা বলতে হয়। কিন্তু আমি আল্লামা সাঈদী 10 বছর এমপি ছিলেন, তার কাছে কেউ কোনো আবেদন নিয়ে এসেছেন যেটা তিনি করবেন না অথবা পারবেন না, সেটা এমন কোনোদিন শুনি নাই বলেছেন আচ্ছা আমি দেখব। যেটা করবেন না বা পারবেন না উনি বলে দিলেন আমি এটা করতে পারবো না, আর যেটা পারবেন উনি এটা গ্রহণ করতেন। তার মানে হলো তিনি কোনো ছলনামূলক আচরণ কোনো একজন মানুষের সঙ্গে করেন।